প্রায় ১৫ দিন নিখুঁতভাবে অনুসরণ করার পর মৃত্তিকা নামের মেয়েটা বুঝতে পারল গত কয়েকদিন ধরে ক্যাম্পাসের একটা ছেলে তাকে অনুসরণ করছে। ১৬তম দিনে হাতের ইশারায় আমাকে কাছে ডাকলো। কিছুটা ভীতি নিয়ে এই প্রথম আমি মৃত্তিকার খুব কাছাকাছি দাঁড়ালাম। আমার দিকে হাতটা বাড়িয়ে দিয়ে সে বলল, আমার নাম মৃত্তিকা। যেহেতু অনুসরণ করছেন, আমাকে আপনি হয়তো খুব ভালো করেই চেনেন। মৃত্তিকার কথা শুনে আমার বুকের ভেতর ছোট্ট করে ঝড় বয়ে গেল। আমি কোনো কথা খুঁজে পাচ্ছিলাম না। খানিকটা সাহস সঞ্চার করে আমি বললাম, আপনি মৃত্তিকা এবং দর্শন বিভাগের ২য় বর্ষের ছাত্রী। শুধুমাত্র এইটুকু জানি। মুচকি হাসি দিয়ে মৃত্তিকা বলল, আপনি কি আমার সাথে ১ কাপ চা পান করবেন? মাত্র ১০ টাকা দামে একটা উৎকৃষ্ট চা আপনাকে পান করাবো। আসুন আমার সাথে। না বলার কোনো কারণ ছিল না। আমি চুপচাপ মৃত্তিকাকে অনুসরণ করতে লাগলাম। দীর্ঘ ২০ বছরের জীবনে পূর্বে কখনো কোনো নারীকে আমি অনুসরণ করিনি। মৃত্তিকা নামের মেয়েটিকে প্রথম দেখার পর আমার মনে হলো, স্রষ্টা যদি এই একটিমাত্র মেয়ের সাথে আমার মিলন ঘটিয়ে দেন, তবে জীবনের কাছে দ্বিতীয় কিছু চাওয়ার থাকবে না। খুব সম্ভবত মৃত্তিকার জন্য আমার মনের গভীরে হয়তো এক ফোঁটা কিংবা গভীর ভালোবাসা জন্ম নিয়েছে। এর জন্যই আমি তাকে নিয়মিত অনুসরণ করছিলাম। আমরা দুজনই চায়ের কাপে নিঃশব্দে চুমুক দিচ্ছিলাম। সম্মুখে থাকা কৃষ্ণচূড়ার গাছটা রক্তলাল ফুলে শোভিত হয়েছে। দমকা হাওয়ায় হঠাৎ হঠাৎ ২-১টা ফুলের পাপড়ি মাটিতে আছড়ে পড়ছে। হাওয়ার তোপে উঠছে মৃত্তিকার ঘন কালো চুল। নিস্তব্ধতা ভেঙে মৃত্তিকা বলল, ভালোবাসা আসলে সুন্দর যদি মানুষ সেটাকে তার হৃদয় দিয়ে পরিপূর্ণভাবে অনুভব করতে পারে। আমি বুঝতে পারছি আপনি আমাকে ভালোবেসে ফেলেছেন। সেটা হতে পারে জেনে শুনে কিংবা অজান্তে। ভালোবাসা অনুভব করার ক্ষমতা আমার ভেতর আছে। আমি জানি স্রষ্টা আমাকে সেই ক্ষমতা দিয়েছেন। মৃত্তিকার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছি। আমি কখনোই একজন মনোযোগী শ্রোতা ছিলাম না। তবে এই মুহূর্তে আমার মনে হচ্ছে আমি অন্তত যৌবন ধরে মৃত্তিকার কণ্ঠস্বর পূর্ণ মনোযোগ দিয়ে শুনে যেতে পারবো। একেই হয়তো ভালোবাসা বলে। মানব হৃদয়ের এক প্রকট অনুভূতি, যাকে চাইলেও উপেক্ষা করা যায় না। মৃত্তিকা আমার নামটা জিজ্ঞেস করল। আমি বললাম, আমার নাম আনোয়ার। প্রথম বর্ষে ভর্তি হয়েছি ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগে। চমৎকার। আনোয়ার, একটা গল্প শুনবেন? আমার পরিচিত খুব কাছের একজনের গল্প। আমি সায় দিলাম। মৃত্তিকা বলতে শুরু করল, সেবার ভরা বর্ষা। প্রকৃতি ছিল আমার প্রথম পছন্দ। মন খারাপ হলে আমি প্রকৃতির খুব কাছাকাছি চলে যাবার চেষ্টা করতাম। ঘুরতে গিয়েছিলাম একটা ঝর্ণা দেখতে। হাঁটতে হাঁটতে এক সময় খেয়াল করলাম আমি দলছুটো হয়ে ছোট্ট সরু নালার ভেতর হাঁটতে হাঁটতে অনেকটাই ভেতরে চলে এসেছি। তুমুল বৃষ্টি শুরু হয়ে গেল। চারপাশের পাহাড়ি ঢলে নালার পানি খুব দ্রুত বাড়তে লাগলো। আমার এত বেশি কান্না পাচ্ছিল, কোনোভাবেই নিজেকে সান্ত্বনা দিতে পারছিলাম না। বন্ধুদের ডাকতে ডাকতে কণ্ঠস্বরের দীপ্ততা ততক্ষণে বাতাসে মিলিয়ে গেছে। একটা উঁচু জায়গা খুঁজতে লাগলাম। অবশেষে খুঁজেও পেলাম। খানিকটা প্রশস্ত বলে সাবধানে দাঁড়িয়ে থাকবার মতো যথেষ্ট নিরাপদ ছিল। অপেক্ষা করছিলাম কখন বৃষ্টি থামবে। ফুঁপিয়ে কাঁদছিলাম এই ভেবে যে হয়তো একটু পর আমার লাশটা বুঝি পানিতে ভাসতে ভাসতে তো লোকালয়ের দিকে ফিরে যাবে। চরম ভয়টা পেলাম যখন আমার দুপায়ে ৭-৮টি যোগ লেগে গেল। প্রচণ্ড অস্বস্তিকর অনুভূতি নিয়ে আমি যোগগুলোর দিকে তাকাচ্ছিলাম। হঠাৎ পেছন থেকে একটা পুরুষ কণ্ঠস্বর আমাকে উদ্দেশ্য করে বলল, আপনি অনুমতি দিলে যোগগুলো আমি ছাড়িয়ে নিতে পারি। আপনি বুঝতে পারছেন আনোয়ার, সেই সময় একটা মেয়ের অনুভূতি কেমন হতে পারে? একা একটা মেয়ে, সম্ভাব্য সকল বিপদ যার মাথায় আছড়ে পড়েছে, নিজের নিরাপত্তা নিয়ে যে শঙ্কিত, তার কাছ থেকে যদি গভীর জঙ্গলে একজন অচেনা পুরুষ যোগ ছাড়িয়ে দেবার অনুমতি চায়, তবে সেই মেয়ের অনুভূতি কেমন হতে পারে? আমি ভেবেই নিয়েছিলাম সেই দিন হয়তো নিজের সম্মানটুকু খুইয়ে অবশেষে আমি মারা যাব, যে মৃত্যু কখনো কেউ কামনা করেনি। লোকটা অনুমতির অপেক্ষা না করেই একের পর এক যোগ ছাড়াতে লাগলো। মিনিট 10-এর মধ্যেই সব যোগ কেটে কুচি কুচি করে ফেলল। তারপর নিঃশব্দে তার টাঙ্গানো
দোলনার দিকে এগোতে এগোতে বলল, ঘন ঘাসের কাছাকাছি দাঁড়াবেন না, ওখানে জোকের সংখ্যা বেশি। একটু খোলামেলা জায়গায় দাঁড়ান, বৃষ্টি কমলেই নালার পানি নেমে যাবে, ফিরে যেতে পারবেন। আমি অকৃতজ্ঞের মতো ঠায় দাঁড়িয়ে রইলাম, বাঁকা চোখে বারবার তাকাচ্ছি লোকটা আমাকে আক্রমণ করে বসলো কিনা। ঝুম বৃষ্টির কারণে আমার সম্পূর্ণ কাপড় গায়ের সাথে লেপ্টে গেছে। নারী অঙ্গের প্রতিটা ভাঁজ তখন স্পষ্ট, যে কোনো পুরুষ আকৃষ্ট হবে অমন পরিস্থিতি। কিন্তু আমি খেয়াল করলাম লোকটা নির্বিকারভাবে আকাশের দিকে মুখ করে দু চোখ বন্ধ করে বৃষ্টি উপভোগ করছে। তার নাইলনের দোলনা মৃদু দুলছে আর শরীর গড়িয়ে বিন্দু বিন্দু বৃষ্টির ফোঁটা মাটিতে আছড়ে পড়ছে। আমার অস্বস্তি দেখে লোকটা বলল, এত অনিরাপদ বোধ করার কিছু নেই। একজন মানুষের জৈবিক চাহিদা থাকবে, সেটা খুব স্বাভাবিক। তবে আমি এমন মানুষ নই যে একজন নারীর দুর্বলতা কিংবা খারাপ মুহূর্তের সুযোগ নেব। আমি এই গহীন জঙ্গলে প্রকৃতির কাছে এসেছি জীবনকে অনুভব করতে। আমি বারবার নিজেকে প্রশ্ন করি, মানুষের জীবনের অর্থটা কী? মানুষ কেন বেঁচে থাকবে? আমি প্রকৃতির সন্তান, তাই প্রকৃতির কাছেই নিজেকে বারবার সঁপে দিই। আপনি চাইলে আমার টাঙ্গানো তাঁবুতে অপেক্ষা করতে পারেন। তোয়ালা দিচ্ছি, শরীরটা ঢেকে ফেলুন। একটা বৃষ্টি নিরোধী পোশাক আছে, চাইলে সেটাও পরতে পারেন। সহজ এবং স্বাভাবিক থাকুন। আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি, আমার দ্বারা আপনার ক্ষতি হবার কোনো সম্ভাবনা নেই। স্রষ্টা চাইলে খুব শীঘ্রই আমরা এহেন প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তি পাব। আমার ভয় পুরোপুরি দূর হলো না। কোনো উপায় না থাকায় আমি চুপচাপ তাঁবুর ভেতরে গিয়ে বসলাম। মনে মনে স্রষ্টার নাম বারবার জপতে লাগলাম। ঘণ্টা দুয়েক টানা বৃষ্টির পর অবশেষে প্রকৃতির দয়া হলো। বৃষ্টি থামার পর আমি তাঁবুর বাইরে এসে দাঁড়ালাম। আকাশের দিকে তাকিয়ে আমার মনে হলো, এত চমৎকার আকাশ আমি পূর্বে কখনো দেখিনি। চারপাশে গাঢ় সবুজ বন, ওপরে পরিষ্কার আকাশ, অসংখ্য অচেনা বন্য প্রাণীর বুনো গর্জন, পাখির একটানা কিচিরমিচির, সব মিলিয়ে রোমাঞ্চকর অনুভূতি। আমার ভীতি অনেকটা কেটে গেল। খানিকটা সাহস সঞ্চার করে লোকটার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, পানির স্রোত কমতে আনুমানিক কতক্ষণ সময় লাগতে পারে? সে বলল, যতটুকু মনে হচ্ছে ঘন্টা দুয়েক সময় তো লাগবেই। আপনি চিন্তা করবেন না, সন্ধ্যার আগেই আপনাকে লোকালয়ে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। শান্ত হয়ে প্রকৃতির এই মায়াময় সৌন্দর্য উপভোগ করতে থাকুন। আজ বাদে কাল যদি মৃত্যু এসে যায়, তবে এই পৃথিবীর সৌন্দর্যের নিগূঢ় রহস্য উদ্ঘাটন না করেই বিদায় নিতে হবে। তাই কিছু স্মৃতি জমা করুন। আপনি কি বিভূতিভূষণের অরণ্যকে উপন্যাসটা পড়েছিলেন? মৃদু হেসে সহজ স্বাভাবিকভাবে আমি বললাম, ওটা আমার খুব প্রিয়, 3 বার পড়েছি। সে জিজ্ঞেস করল, অরণ্যক কেমন? আমি বললাম, অরণ্যক এক প্রকৃতির গল্প, প্রকৃতির কোলে লুকায়িত প্রজ্ঞা ও সৌন্দর্যের গল্প। অরণ্যক পড়লেই মনে হয় প্রকৃতির কোলে ফিরে যায় বারবার। আমি এই প্রকৃতির সত্তা। সব কিছু গুছিয়ে আমরা হাঁটতে শুরু করলাম। নালাতে তখনও হাঁটু সমান পানি। ঘোলাটে পানির কারণে পাথরের সাথে বারবার হোঁচট খাচ্ছি। নিজেকে সামলে হাঁটতে পারছি না। লোকটা বলল, কিছু মনে না করলে আমার হাতটা ধরুন। আপনি ভারসাম্য রাখতে পারছেন না। সংকোচে আমি তার হাতটা ধরলাম। বললাম, পূর্বে কখনো প্রকৃতির এই রূপ দেখিনি। সৌন্দর্যের গভীরে লুকিয়ে থাকে ভয়ঙ্করের খেলা, সেটা আজ জানলাম। এই অভিজ্ঞতা আমার আমৃত্যু মনে থাকবে। পকেট থেকে ফোন বের করে দেখলাম, এখনও নেটওয়ার্কের আওতার মধ্যে আসতে পারিনি। দীর্ঘ সময় হাঁটার পর বিধ্বস্ত শরীর নিয়ে অবশেষে লোকালয়ে এসে পৌঁছালাম। ততক্ষণে এলাহি কাণ্ড। আমার নিখোঁজ সংবাদে সোশ্যাল মিডিয়া ভরপুর। আমার বন্ধুরা ফায়ার সার্ভিসের কর্মী এবং পুলিশ নিয়ে হাজির হয়েছে। আমি তাদের জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। বন্ধু ললিতা বলল, ভেবেছি আজ হয়তো তোর লাশ নিয়ে ফিরে যেতে হবে, কিংবা তোর লাশটাও খুঁজে পাবো না। এমন চিন্তার জন্য আমাকে মাফ করে দিস। সে সময় লোকটার ওপর পুলিশি জেরা চলছে। আমি কাছে গিয়ে বললাম, ওনাকে ছেড়ে দিন। আমি পথ হারিয়ে ফেলেছিলাম, উনি আমাকে উদ্ধার করে এনেছেন। ফোনটা তখন বেজে উঠল। বাবা কল দিয়েছেন। আমি ফোন রিসিভ করতেই বাবা বাচ্চাদের মতো কাঁদতে শুরু করলেন। যখন কথোপকথন শেষ হলো, আমি চারপাশে তাকিয়ে
কোথাও লোকটাকে দেখতে পেলাম না। অনেককে জিজ্ঞেস করেও ঠিক কোন দিকে তিনি গিয়েছেন তা খুঁজে বের করতে পারলাম না। আমি কি তবে তার নাম জানার পূর্বেই তাকে হারিয়ে ফেললাম? দীর্ঘ সময় কেটে গেল। পরিবার থেকে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে, কোনোদিন কোথাও যেতে পারবো না পরিবারের সদস্যদের ছাড়া। তারা চায় না তাদের মেয়ে কোনো দুর্ঘটনায় নিপতিত হয়ে হারিয়ে যাক। আমিও তাদের মনের অবস্থা বুঝতে পেরে কখনো জেদ করিনি। মাস দুয়েক পর আমি একদিন খেয়াল করলাম, এই যে টঙ্গের বেঞ্চিতে বসে ওই লোকটা ধীরে ধীরে চায়ের কাপে চুমুক দিচ্ছেন। বহুদূর থেকে আমি তাকে খুব ভালো মতো চিনতে পারলাম। দৌড়ে এসে তার পাশে চুপচাপ বসলাম। আমাদের মধ্যে একটা চায়ের কাপ সমপরিমাণ দূরত্ব। মাঝখানে থাকা চায়ের কাপ থেকে ধোঁয়া উঠছে। আমি ধোঁয়া উঠতে থাকা চায়ের কাপটা হাতে নিয়ে ওই এঁটো চা পান করতে লাগলাম। তিনি কিছু বললেন না। বাম হাতে থাকা সদ্য জ্বালানো সিগারেটটা চুপচাপ টান দিতে লাগলেন। আমি জিজ্ঞাসা করলাম, কেমন আছেন আপনি? জবাবে বললেন, আমি সবসময় ভালো থাকি। পৃথিবীর কোনো দুঃখ আমাকে ছুঁতে পারবে না। দুঃখদের খুব বেশি সুযোগ দিতে নেই। বললাম, হঠাৎ এই ক্যাম্পাসে কোনো কাজে এসেছেন বুঝি? তিনি বললেন, বিশ্ববিদ্যালয়ের গণ্ডি অবধি কখনো পৌঁছাতে পারিনি, তাই পরখ করে দেখছি এখানে মানুষ কি করে সময় কাটায়। কিন্তু আপনার আত্মদর্শন প্রমাণ করে আপনি একজন সুশিক্ষিত মানুষ। আমার অন্তত তাই মনে হচ্ছে। কারোর আত্মদর্শন প্রাতিষ্ঠানিক শিক্ষার ওপর নির্ভর করে না। জ্ঞানীদের লেখা যাওয়া কয়েক পাতায় আবদ্ধ বইয়ের চাইতেও জীবনের শিক্ষাটা বড় এবং মহৎ। আপনি যখন মরতে বসেছিলেন তখন কোয়ান্টাম মেকানিক্স কিংবা মাইক্রো ইকোনমিক্সের থিওরি আপনার জীবন বাঁচাতে এগিয়ে আসেনি। এগিয়ে এসেছে অখ্যাত মূর্খ এক লোক। এটাই জীবনের শিক্ষা। তাই বলে আমি প্রাতিষ্ঠানিক শিক্ষাকে ছোট করছি না। কোয়ান্টাম মেকানিক্স গভীর জঙ্গলে গিয়ে আপনার জীবন বাঁচাবে এটা মোটেও প্রাসঙ্গিক নয়। তবুও মাঝে মাঝে আমরা যখন জীবনের কাছে পরাজিত হই, যখন গ্লানি এসে মস্তিষ্কে ভর করে, ঠিক সেই মুহূর্তে পুঁথিগত বিদ্যার বুলি কোনো কাজে আসে না। আমরা যখন মাটির কাছে ফিরে যাই তখন মাটির কাছে শুধুমাত্র দেহটাই মূল্য থাকে। দেহের ভিতরকার অনুভূতির মূল্য মাটির কাছে শূন্য। আমি কি আপনার নামটা জানতে পারি? জিজ্ঞেস করলাম তাকে। প্রকৃতির সন্তানদের কোনো নাম থাকে না। আমি একজন বেনামি লোক, অনেকটা ঠিকানাবিহীন বেনামি চিঠির মতো। হাওয়ায় এলে হাওয়ার তালে তালে উড়ে যায় দৃষ্টিসীমার সর্বশেষ পর্যন্ত। এখানে এসেছি আপনার আইডি কার্ডটা ফেরত দেব বলে। কোনো কারণে ওটা আমার কাছে ছিল। আমি বললাম, শুধুমাত্র আইডি কার্ড ফেরত দিতে আপনি আসেননি। আপনি ইচ্ছে করেই ওটা নিজের কাছে রেখে দিয়েছেন, যাতে করে আমার পরিচয় আপনার কাছে হারিয়ে না যায়। বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড জাতীয় পরিচয় পত্রের মতো জরুরি কোনো জিনিস নয়। কর্তৃপক্ষকে জানালেই সমাধান পাওয়া যায়। আমি যদি পরিষ্কার করে বলি, আপনি পূর্বে কখনো সেদিনকার মতো পরিস্থিতির সম্মুখীন হননি যেদিন আমি হারিয়ে গিয়েছিলাম। পরিস্থিতির কারণে যখন একজন নারী তার জীবন নিয়ে শঙ্কিত হলো, ব্যাপারটা আপনি খুব কাছ থেকে প্রত্যক্ষ করেছেন। হয়তো আপনার মনে বিষয়টা দাগ কেটেছে, তাই আপনি আমাকে ভুলতে পারছেন না এবং পুনরায় খুঁজে বের করেছেন। আমি কি ঠিক বলেছি? তিনি চুপ করে রইলেন। সিগারেটের আগুন ততক্ষণে নিভে এসেছে প্রায়। কোথাও জানি একটা কোকিল ডেকে উঠল। জীবনের জয়গান গাইছে হয়তোবা। পরজন্ম নামে সত্যি যদি কিছু থাকতো, তবে আমি একটা কোকিল হতে চাইতাম। ফুলে শোভিত কোনো কৃষ্ণচূড়ার ডালে শান্তিতে বসে গান গাইতাম আপন সুরে। মানুষ মুগ্ধ হয়ে শুনত কিংবা কৌতূহলী হয়ে পাতা আর ফুলের ফাঁকে ফাঁকে আমায় খুঁজত। আমি তো এমনটাই করি যখন মুগ্ধ সুরে কোকিল ডাকে ওঠে। হুট করে আমি তাকে প্রশ্ন করলাম, পরজন্ম বলে যদি কিছু থাকতো, আপনি ঠিক কী হয়ে জন্ম নিতে চাইতেন? হাসলেন তিনি। স্ফীত হাসি নয়, মুচকি হাসি। পুনরায় একটা সিগারেট জ্বালালেন। বললেন, সত্যি অমন সুযোগ থাকলে আমি একটা প্রজাপতি হতে চাইতাম। বাদামি কিংবা স্ট্রবেরি রঙের প্রজাপতি। বহুদূর থেকে ফুল যাকে ডাকে,
শুধুমাত্র প্রজাপতি দেখব বলে আমি একবার ৩৫ কিলোমিটার পায়ে হেঁটে গহীন জঙ্গলে গিয়েছিলাম। দুচোখ ভরে কুড়িয়ে নিয়েছিলাম স্বর্গীয় অনুভূতি। একটা কিংবা দুটো নয়, হাজার হাজার প্রজাপতি আমার চারপাশে উড়ছিল। স্রষ্টা হয়তো ইচ্ছে করে প্রকৃতির সৌন্দর্য মানুষের কাছ থেকে বহুদূরে সরিয়ে রেখেছেন, কিংবা স্বার্থপর বলে হয়তো আমরা প্রকৃতি ধ্বংস করতে করতে প্রকৃতির বহুদূরে ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আছি। ওই যে দেখুন, পৌরসভার লোকগুলো কি নির্বিকারভাবে গাছ কেটে চলছে। আমি কি আপনার সাথে পুনরায় একবার যেতে পারি? অমন স্বর্গীয় অনুভূতির স্বাদ আমি মৃত্যুর পূর্বে একবার হলেও নিতে চাই। তিনি বললেন, আপনাকে মনে হয় না বাসা থেকে অনুমতি দেবে? তাছাড়া এটা একটা বিশাল ধকলের ব্যাপার, আপনি নিতে পারবেন না। আমি বললাম, চেষ্টা করতে ক্ষতি কী? জীবনের কাছে তেমন কিছুই চাওয়ার নেই। একটু সুখ কি আমার প্রাপ্য নয়? ইট পাথরের এই নগরে আমি একজন বন্দিনী। আমায় দয়া করে মুক্ত করুন। কিভাবে অনুমতি নিতে হয় তা আমি জানি, ওটা আমার ওপর ছেড়ে দিন। বললেন, ঠিক আছে, তাই হবে। তবে এটাই প্রথম এবং শেষ ভ্রমণ। আর কখনো অমন আবদার গ্রহণযোগ্য হবে না, কিংবা আমাদের আর কোনোদিন দেখা হবে না। আমি বললাম, আপনার সেলফোন নাম্বারটা কি পেতে পারি? আপনার সাথে যোগাযোগ করব। জবাবে বললেন, আমি ফোন ব্যবহার করি না, জলা জঙ্গলে থাকি, নেটওয়ার্ক পাওয়া যায় না। তবে সেলফোন দিয়ে আমার কাজ কি? আপনার সাথে যোগাযোগ আমি নিজেই করব, সেটা নিয়ে ভাববেন না। অবাক বিস্ময়ে তাকিয়ে বললাম, এ যুগে সেলফোন ছাড়া মানুষ কিভাবে থাকে? আপনি কি পরিবারের সঙ্গে যোগাযোগ করেন না? মুচকি হেসে তিনি জবাব দিলেন, পরিবার বলতে আমার কেউ নেই। বহুদিন পূর্বে বাবা মা পৃথিবী থেকে গত হয়েছেন, রেখে গিয়েছেন তাদের মিলনের একমাত্র চিহ্ন এবং খরচ করতে পারার মতো কিছু টাকা। তার সাথে দেখা হবার ঠিক ১ মাস পর আমি একটা চিরকুট পেলাম। তাতে লেখা ছিল, মৃত্তিকা, আগামী রোববার জীবনের শ্রেষ্ঠতম রোমাঞ্চকর যাত্রার জন্য প্রস্তুত থাকবেন। পূর্ব থেকে আপনাকে সাবধান করে দিচ্ছি, আপনাকে এ যাত্রায় যথেষ্ট ত্যাগ স্বীকার করতে হবে, তাই মানসিক প্রস্তুতি রাখবেন। কষ্টের পরেই তো সুখ। সেই সুখ আপনার আমূর্ত মনে থাকবে বলে আশা রাখছি। ঠিক সকাল ৮টায় শহরের একমাত্র বাস স্ট্যান্ডে দাঁড়ালেই হবে। ইতি। একজন নামহীন একটা মিথ্যা নাটক সাজিয়ে আমি বাসা থেকে বের হবার অনুমতি পেলাম। রাতটা বান্ধবী ললিতার সাথে হোস্টেলে কাটিয়ে দিলাম। পরদিন ঠিক সময় মতো আমি বাসস্ট্যান্ডে গিয়ে হাজির হলাম। তিনি নির্বিকার ভঙ্গিতে বেঞ্চিতে বসে সিগারেট ফুঁকছিলেন। আজ জিজ্ঞেস করলাম না তিনি কেমন আছেন। বললাম, আপনাকে কোনো নামে যদি না ডাকতে পারি, তবে দীর্ঘ যাত্রায় এটা বিশাল এক সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। তিনি বললেন, আপনার যদি ইচ্ছে হয় তবে আমাকে বৃত্ত বলে ডাকবেন। এটা বাবা মার দেওয়া নাম নয়। তাদের সাথে আমার খুব গভীর কোনো স্মৃতি নেই। আমি সবসময় বৃত্তের মতো চারপাশে ঘুরপাক খাই, তাই নিজের নাম ঠিক করেছি বৃত্ত। এক ভবঘুরে এবং অপ্রয়োজনীয় জীব। ২টো টিকিট কাটা হলো। ফিরে আসতে পারবো কিনা জানি না। আজ সহ মাত্র ৩য়বারের মতন দেখা হয়েছে এমন একজন মানুষকে আমি নির্দ্বিধায় বিশ্বাস করেছি। হয়তোবা তিনি বিশ্বাস রাখার মতোই কেউ একজন বলে আমার মনে হয়েছে। আমি দুচোখ বন্ধ করে ঘুমিয়ে পড়লাম। আজকের পর যদি কখনো এই শহরে ফিরতে না পারি, তবে সেই দায় একান্তই আমার। তবুও আমি এই বৃত্ত নামের অদ্ভুত মানুষটাকে একবার বিশ্বাস করতে চাই। বিশ্বাসে মেলায় বস্তু। বাস থেকে নেমে একটা ঝিরি পথ ধরে আমরা হাঁটতে লাগলাম। পাহাড়ি ঠান্ডা পানির স্রোত ঝিরির মধ্য দিয়ে বয়ে যাচ্ছে। মাঝে মাঝে ছোট ছোট মাছ চোখে পড়ছে। টানা ২ ঘন্টা পাথুরে পথে হেঁটে যাবার পর খানিকটা ক্লান্তি এসে সারা শরীরে ভর করল। আমি তার কাছে একটু বিশ্রামের সময় চাইলাম। তিনি সঙ্গে করে ছোট একটা রেকর্ডার এনেছেন। একটা গান বেশ অনেকক্ষণ ধরে শুনে চলেছেন। আমি তখন ঘাসের ওপর শুয়ে আকাশের দিকে তাকিয়ে দেখছি। ঝরঝরে পরিষ্কার আকাশ যেন আমার সাথে কথা বলছে, ফেলে আসা দিনগুলোর কথা। শুনতে পাচ্ছি ব্যর্থ জীবনের অনুনাদ। ২টো চিল ডানা মেলে উড়ছে বহুক্ষণ। পাখিদের উড়াউড়ি দেখলে আমার খুব হিংসে হয়।
তখন খুব ইচ্ছে করে স্রষ্টার কাছে অভিযোগ দিতে, কেন তিনি আমাকে দুটো ডানা দিলেন না? সুন্দর শুভ্র দুটো ডানা মেঘেদের রঙের সাথে ঠিক মিলে যেত। আমিও প্রাণ খুলে ডানা মেলে উঠতাম নীল আকাশের বুকে। পুনরায় হাঁটতে লাগলাম আঁকাবাঁকা মেঠো পথ। বসন্ত বলে চারপাশে জানা অজানা হরেক জাতের ফুল ফুটে আছে। এদিক সেদিক দু একটা প্রজাপতি উঠছে। এসব দৃশ্যের সাথে বেড়ে চলছে আমাদের মুগ্ধতা। পোড়া ইটের দালানে আবদ্ধ এক নারী সাময়িক মুক্তির আনন্দে হেঁটে চলছে অনন্তের পথে, যেখানে বিশ্বাসী বেঁচে ফেরার একমাত্র হাতিয়ার। গভীর কোনো খাদের কিনারায় এলেই বৃত্ত তার হাত বাড়িয়ে আমার হাত শক্ত করে ধরেছে। এই হাতের ওপর আমি কিসের যেন অজানা ভরসা পাচ্ছি। ঠিক বাবার হাতে হাত রেখে হাঁটার সময় যেরকম নিশ্চিত ভরসা পাই। গহীন জঙ্গলে অসৎ উদ্দেশ্য আমার মতো নারীর দিকে হাত বাড়িয়ে দেওয়া সময়ের ব্যাপার মাত্র, কিন্তু সে ধরনের কোনো মানসিকতা তার ভেতর আমি এখন অবধি দেখতে পাইনি। হয়তো প্রকৃতি তাকে এক অমায়িক শিক্ষা দিয়েছে। আমার খুব ইচ্ছে করছে তাকে থামিয়ে জিজ্ঞেস করি, এত চমৎকার জীবন আপনি কিভাবে যাপন করেন? একটা জুমঘর দেখতে পেয়ে আমরা দুজন এগিয়ে গেলাম। একটা মারমা পরিবার সেখানে থাকে। ভাঙা ভাঙা বাংলায় তাদের কথাগুলো শুনতে ভালো লাগছে। এই প্রথম বাঁশকরলের তরকারি দিয়ে গরম গরম ধোয়া ওঠা ভাত খেলাম। খাবারগুলো অমৃতের মতো লাগছে। পাহাড়ি জনপদে বাস করা মানুষগুলো বন্ধুসুলভ হয়। সহজ সরল আচরণ তাদের প্রতি সহজেই মমতার সৃষ্টি করে। পুনরায় যাত্রা শুরু করার পূর্বে বৃত্ত যখন কিছু অর্থ তাদের দিতে চাইলেন, তারা সেই অর্থ নিতে অস্বীকৃতি জানালেন। উপরন্তু স্বামী স্ত্রী দুজনে আমাদের কিছুদূর এগিয়ে দিলেন। এই ভালোবাসা ভুলে যাবার মতো নয়। মানুষের প্রতি সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়া হাতকে সহজেই বিশ্বাস করা যায়। মানুষ আজন্ম স্নেহান্বেষী। যেখানে স্নেহ খুঁজে পায় সেখানেই নিজের হৃদয় বিলিয়ে দেয়। আরও মাইলখানেক গহীনে হাঁটার পর আমরা দেখতে পেলাম ছোট একটা দল ছোট হাতির ছানা খাদে পড়ে গেছে। তীরে ওঠার তীব্র চেষ্টায় ফাঁস করছে এবং বারবার মাকে উদ্দেশ্য করে ডাক পারছে। আশেপাশে কয়েকশো মিটারের মধ্যে হাতির তীব্র গর্জন শুনতে পাচ্ছি। আমি বললাম, বৃত্ত, চলেন এখান থেকে দ্রুত সরে পড়ি। হাতির পাল এসে পড়ল বলে। বৃত্ত খানিকটা অবাক দৃষ্টিতে আমার দিকে তাকালেন। বললেন, আপনি পূর্ণ মনোযোগে ছোট্ট হাতির ছানাটার দিকে একবার তাকান। বাঁচার তীব্র আকুতি তাকে পেয়ে বসেছে। নিজের সর্বস্বটা দিয়ে সে চাইছে এই অগভীর খাদ থেকে বেঁচে ফিরতে, ঠিক মৃত্তিকার মতো। আমি এই ছোট হাতির ছানাটার চোখের জলে মৃত্তিকার ছায়া দেখতে পাচ্ছি। সেদিন মৃত্তিকার চোখে ভাসছিল বেঁচে থাকার তীব্র আকুতি। আজ মৃত্তিকা বলছে একটা অসহায় ছোট্ট জীবনকে বিপদে ফেলে রেখে সম্মুখপানে এগিয়ে যায়। এটা হবে ছোট্ট জীবনটার প্রতি ক্ষমার অযোগ্য অবিচার। ওর জায়গায় নিজেকে একবার কল্পনা করুন। সেদিনের কথা আপনার স্পষ্ট মনে পড়বে, যেদিন আপনি ওর মতো প্রায় মরতে বসেছিলেন। হঠাৎ তীব্র অপরাধবোধ আমাকে পেয়ে বসল। স্পষ্ট মনে পড়ল সেদিনকার কথা, যেদিন প্রায় মরতে মরতে বেঁচে ফিরেছি। আমি বললাম, তবে আমরা কি করব ওর জন্য? তিনি বললেন, হাতির পাল কাছে আসার আগেই চলুন কাজ শুরু করি। এই যে বড় লতাটা, আমার সাথে ধরুন। ধরে আমার সঙ্গে তাল মিলিয়ে একসাথে টান দিন। অনেকক্ষণ টানা হেঁচড়ার পর লতাটা ছিঁড়ে আমাদের হাতে আসলো। তারপর বৃত্ত বললেন, আমি নিচে নামছি। ওর শরীরে লতাটা বাঁধব এবং পেছন থেকে ধাক্কা দেব। আপনাকে দুটো কাজ একসাথে করতে হবে। আপনি লতার প্রান্তটা ধরে নিজের সর্বশক্তি প্রয়োগ করে ওপরের দিকে টানবেন এবং একই সাথে চারপাশে পূর্ণ মনোযোগ রাখবেন। হাতির পাল কাছে এসে গেলে কিন্তু রক্ষা নেই। ওরা ভাববে আমরা বাচ্চাটাকে মেলে ফেলার প্রস্তুতি নিচ্ছিলাম। আমি বললাম, লতাটা কি 230 পাউন্ড ওজন নিয়ে টিকে থাকতে পারবে? বৃত্ত বলল, আপনার কথা ঠিক বুঝলাম না। মুচকি হেসে বললাম, একটা হাতির বাচ্চার ওজন প্রায় 230 পাউন্ড। এত ওজন লতাটা নিতে পারবে কিনা। আরও ভাবছি আমরা কি অত ওজনের ছানাটাকে তুলতে পারবো কিনা। তিনি বললেন, বাচ্চাটা নিচ থেকে উপরে ওঠার চেষ্টা করবে। আমরা শুধুমাত্র তাকে আত্মবিশ্বাস জাগাতে সাহায্য করব। আমাদের ভূমিকাটুকু হবে তাকে আত্মবিশ্বাসী করে তোলা।
দেখবেন সে নিজেই উঠে যেতে পারবে। চলুন শুরু করা যাক। বৃত্তের কথা শুনে আমি নিজের সর্বশক্তি দিয়ে লতা ধরে টান দিলাম। মনে হচ্ছে একটা পাথুরে পাহাড় দড়িতে বেঁধে অনর্থক টানাটানি করছি। বন হাতির গর্জন স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে। এর অর্থ তাদের সাথে আমাদের দূরত্ব কমে আসছে প্রায়। লতা ধরে প্রচণ্ড বেগে টানতে টানতে মনে মনে ভাবছি, আজ বুঝি হাতির পায়ের তলায় পিষ্ট হয়েই মরব। লোকালয় থেকে বহুদূরে দুজন সৌন্দর্যান্বেষী পর্যটক হাতির পায়ে পিষ্ট হয়ে মারা গেল, এই খবর হয়তো সাংবাদিক ভাইয়েরা ছাপার সুযোগও পাবেন না। আনমনে যখন এত কিছু ভাবছিলাম, তখন হঠাৎ ছোট্ট ছানাটার চোখে চোখ পড়ল। তার চোখ থেকে বিন্দু বিন্দু অশ্রু গড়িয়ে পড়ছে। বেঁচে ফেরার তীব্র আকুতি সত্যি তাকে পেয়ে বসেছে। পেছনে তাকে প্রচণ্ড বেগে ঠেলছে বৃত্ত নামের একটি ছেলে। দু চোখ বন্ধ করে শেষ একবার স্রষ্টার নাম স্মরণ করে লতা ধরে টান দিলাম এবং মনে মনে বললাম, একটি প্রাণকে বাঁচার সুযোগ করে দাও হে স্রষ্টা। আমরা সফল হলাম। হাতির ছানাটা বিধ্বস্ত শরীর নিয়ে তীরে উঠে দাঁড়ালো। হাতির দলের গর্জন এখন একেবারেই স্পষ্ট। বৃত্ত বলল, খাদে লাফ দিন, নয়তো হাতির পায়ের তলায় পড়ে ভর্তা হয়ে যাবেন। আমি দ্রুত লাফ দিলাম। কিছুক্ষণের মধ্যেই ছানাটা মায়ের কাছে ফিরে গেল। গেরিলা যোদ্ধাদের মতো খাদের কিনারা থেকে হালকা মাথা উঁচু করে আমরা হাতিদের গমনপথে তাকালাম। সে সময় অমায়িক দৃশ্যটা দেখতে পেলাম। হাতির ছানাটা পেছন ফিরে তাকালো। তার অশ্রুসিক্ত চোখে কৃতজ্ঞতা জানাচ্ছে বোধহয়। দুটো ডাক পড়ল। হয়তো আমাদের দুজনের জন্য শুভকামনা জানিয়েছে। সেই শুভকামনা বৃত্ত এবং মৃত্তিকা নামে দুজন হোমো সেপিয়েন্স ভাগ করে নিয়েছি। বিজয়ের হাসি হাসতে হাসতে বৃত্ত খাদ থেকে উঠে দাঁড়িয়ে আমার দিকে হাত বাড়িয়ে দিলেন। আমিও খাদ থেকে উপরে উঠলাম। চিড়িয়াখানায় খুব ছোটবেলায় একবার বন্দি হাতি দেখেছিলাম। এরপর আমি কখনো চিড়িয়াখানায় যাইনি। বন্দি প্রাণীদের ঘুরে ঘুরে দেখার মধ্যে বিনোদন থাকতে পারে না। এসব হলো গিয়ে মানুষের মানবীয় বৈশিষ্ট্য বিরোধী নিষ্ঠুরতার চিত্র। আমরা কখনোই হয়তো মেনে নিতে পারিনি বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক করে। আজ বন্যদের বনে দেখতে বুঝতে পারলাম এই দৃশ্যটা তাদের প্রকৃত পরিচয়। বুক ভরা সাহস নিয়ে জঙ্গল দাপিয়ে বেড়ানো একদল হাতিকে দেখতে পাওয়া আর চিড়িয়াখানায় ধাতব খাঁচায় বন্দি হাতি দেখা একই বিষয় নয়। একটি স্বর্গীয় অনুভূতি এবং দ্বিতীয়টি অন্যায় জেনে শুনে বিষপান করার মতো বিষয়। আবার আমাদের যাত্রা শুরু হলো। পথ যেন ফুরাচ্ছেই না। বোধ করি পাতালের একেবারে শেষ প্রান্তে গিয়ে এই যাত্রা ফুরাবে। যাত্রা ফুরোবার আগে আমার শক্তি ফুরিয়ে যাচ্ছে। ক্লান্তিতে দু চোখে ঘুম নেমে আসছে। বৃত্তকে মৃদুস্বরে ডেকে জিজ্ঞেস করলাম, এই যাত্রা কি ফুরাবে না? বৃত্ত বলল, পৃথিবীতে সব কিছু এত সহজে পেয়ে গেলে তো সেটার মূল্য থাকতো না। আপনি ভেবে দেখুন, পৃথিবীর যে কোনো প্রান্তে যেসব বস্তুর প্রাচুর্য কম, সেই সব বস্তুর দুর্লভ এবং সেই সব বস্তুর দুর্মূল্যের হয়। এই যাত্রার সর্বশেষ ফলাফল যখন আপনার দৃষ্টিসীমায় আসবে, তখন হয়তো আপনি মনে মনে ভাবতে থাকবেন, ইস, যদি এমন একটা স্বর্গ আমি শহরের ঠিক মধ্যে স্থাপন করতে পারতাম। পৌরসভার ব্রেঞ্চে ঘেরা ময়লাবৃত্ত কোনো পার্ক নয়, ঠিক এমন একটি স্বর্গ যেটা আমি এই মুহূর্তে দু চোখে প্রত্যক্ষ করছি। মনে একটু শক্তির সঞ্চার হলো। ভেবে নিলাম, নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে হলে ত্যাগ স্বীকার করতেই হবে। সন্ধ্যা ঘনিয়ে এসেছে প্রায়। গহীন নিঃসঙ্গ জঙ্গলটাকে যেন হঠাৎ আমার শান্ত শরীরের মতোই শান্তির আবহ ঘিরে ধরেছে। চারপাশের পরিবেশ একেবারে নিস্তব্ধ। আমরা দুজন তাঁবু টানালাম। নিজের তাঁবুটাও টাঙ্গাতে পারছিলাম না বলে বৃত্ত এসে টাঙ্গিয়ে দিল। আমি জিজ্ঞেস করলাম, আলো জ্বালাবেন না? বৃত্ত বললেন, আলো জ্বালালে বহুদূর থেকে হিংস্র প্রাণীরা আকৃষ্ট হবে। তাছাড়া চাঁদের পূর্ণ আলোতে মোটামুটি সব কিছুই তো বোঝা যাচ্ছে। আলো জ্বালানোর প্রয়োজন নেই। তাছাড়া আলো জ্বালালে একটা বিশেষ দৃশ্য এড়িয়ে যাবেন। শুধু চুপচাপ অপেক্ষা করুন আর খাবারগুলো খেয়ে বিশ্রাম করুন। ঘণ্টাখানেকের মধ্যে দেখলাম চারপাশে জোনাকিরা এসে ছেয়ে গেছে। ছোট্ট জোনাকির মৃদু আলো আর চাঁদের আলো মিলেমিশে একাকার। কোথা থেকে যেন জলাধারে জল পতিত হওয়ার শব্দ ভেসে আছে। জলের আছড়ে পড়ার শব্দ, শয়ে শয়ে জোনাকির আলো, গহীন জঙ্গলের ফাঁক গলে বেরিয়ে আসা চাঁদের আলো। যতক্ষণ আপনি স্বচক্ষে দেখবেন না,
ততক্ষণ অনুভব করতে পারবেন না আপনি ঠিক কোন এক নৈসর্গিক সৌন্দর্যের মাঝে অবস্থান করেছেন। মুহূর্তে আমার মনের ভেতর এক অসীম শান্তি এসে ভর করল। আমি দুচোখ বন্ধ করে মৃদু স্বরে গাইতে শুরু করলাম। চল দোতং পাহাড় ঝুম ঘরে, পূর্ণিমা রাত বর্ষা জুড়ে, জীবন জুয়ার আসর বসাবো। আমি মারফা রেধে দেব পাতে, বিন্নিধানের ভাত সাথে, দুবেলা দুমুঠো খেয়ে তৃপ্তি আলিঙ্গন। পূর্বের হুহু বাতাস বইছিল পরে, পাঁজর ভাঙা গান ধরে আয়েশ করেই কাটুক এ যৌবন। চল দোতং পাহাড় ঝুম ঘরে, পূর্ণিমা রাত বর্ষা জুড়ে, জীবন জুয়ার আসর বসাবো। বৃত্ত আমার পাশে এসে বসলেন। পরের স্তবকে আমার সাথে সুর মিলিয়ে গাইতে লাগলেন। এই ইট শহর পোড়ায় খালি জোড়াতালি জীবন আমার, ভাল লাগে না রে কে কার রাখে খবর দম ফুরালেও, একলা একা নিথর দেহ কান্দা মরে রে, কে পাইল কার কি গেল, কার কি বা আসে যায়, মন ঝিরির পথে হাঁটার লোভে কেমন করে, হায় চলো দোতং পাহাড় ঝুম ঘরে, পূর্ণিমা রাত বর্ষা জীবন জুড়ে, জোয়ার আসর বসাবো। কেন জানি না আমার খুব কান্না পাচ্ছে। আমি হু হু করে কাঁদতে শুরু করলাম। বৃত্ত কিছু বলল না, শান্ত হয়ে আকাশের দিকে তাকিয়ে রইল শুধু। হয়তো একজন নিঃসঙ্গ মানুষের আকাশের মুখ পানে তাকিয়ে থেকেই সুখ। মোটামুটি পরিচিত অমন দুজন মানুষ এক আকাশের নিচে বসে চাঁদের পানে তাকিয়ে আছে। মানুষ দুটোর মধ্যকার সম্পর্ক রয়েছে একটা বড় প্রশ্নবোধক চিহ্ন। এমন দুজন মানুষ যারা প্রকৃতির কোলে থাকতে ভালোবাসে, জৈবিক চাহিদা যেখানে উফো, পারস্পরিক শ্রদ্ধা যেখানে বেঁচে থাকার একমাত্র অবলম্বন। তবু আমি নিজেকে প্রশ্ন করলাম, সত্যিই কি এখানে কোনো সম্পর্ক বিদ্যমান নয়? হালকা কুয়াশাবৃত পাহাড়ি সকালে ঝিরির ঠান্ডা পানিতে হাত মুখ ধুয়ে নিলাম। পাতার ওপর জমে থাকা ফোঁটা ফোঁটা শিশির বিন্দু যেন আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে। অদূরের একটা ছোট্ট গাছের ডালে বাসা বেঁধেছে একজোড়া টুনটুনি পাখি। এতই ছোট্ট এবং সুন্দর পাখি যে বিমুগ্ধ হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। মেয়ে পাখিটা কয়েকটা ডিম আগলে রাখছে। পুরুষ পাখিটা ছোট্ট স্বরের ডাক পারতে পারতে হয়তো বুঝিয়ে দিচ্ছে, ভরসা হারিও না প্রিয়তমা, আমি তোমার খুব কাছাকাছি। তোমার বিপদে তোমায় ছেড়ে যাব না। বৃত্ত বললেন, চলেন মৃত্তিকা এগিয়ে যাই। খুব সম্ভবত আমরা গন্তব্যের কাছাকাছি এসে পৌঁছেছি। হাঁটা শুরু করলাম। গাছের ফাঁক ফোকর থেকে মাঝে মাঝে দুই একটা বানর প্রশ্নবোধক দৃষ্টিতে আমাদের দিকে তাকাচ্ছে। একটা বানরছানা বোধহয় আমার দিকে তাকিয়ে ভেংচি কাটল। আমি অভিমানে কৃত্রিম অভিনয় করতে গিয়ে হেসে ফেললাম। বৃত্ত বললেন, এখান থেকে সরু কাঁচা পথটা ধরে আমরা উপত্যকার দিকে নামব। সাবধানে পা ফেলবেন। একবার পা মুচকে পড়লে বেঁচে ফেরার সম্ভাবনা খুব কম। প্রতিটা পদক্ষেপ হিসেব করে ফেলবেন যাতে পায়ের সাথে দেহের ভারসাম্য বজায় থাকে। আমি বৃত্তের কথা মতো পা ফেললাম। স্রষ্টার নাম জপে যথাসম্ভব গিরিখাতের দৃশ্যটা এড়িয়ে যেতে চাইলাম। নয়তো টালমাটাল হয়ে খেয়ে হারিয়ে সোজা নিচে আছড়ে পড়ব। নিজের শরীরের সাথে দীর্ঘ 1.5 ঘন্টা যুদ্ধ করে অবশেষে পাহাড়ের পাদদেশে নামলাম। ঘন সবুজ উপত্যকায় রোদের আলো মিশে গেছে। ঢেউ খেলানো ঘাসের ওপর বয়ে যাচ্ছে মৃদুমন্দ বাতাস। বৃত্ত বলল, চোখ বন্ধ করুন মৃত্তিকা। আমি যদি আপনার দু চোখ পেছন থেকে নিজের হাত দিয়ে ধরিয়ে রাখি, আপনার কি অসুবিধা হবে? খুব অল্প পথ। আশা করি আমার ওপর গত দুদিনের বিশ্বাসটা বজায় রাখবেন। আমি এই প্রকৃতির সন্তান। প্রকৃতির কোনো ক্ষতি আমি করব না। নিঃসংকোচে আমি রোমাঞ্চকর কোনো দৃশ্য দেখতে পাবো এই আশায় বৃত্তকে অনুমতি দিলাম। আমি জানি আমার জীবনের শ্রেষ্ঠতম মুহূর্তটা হয়তো ঘনিয়ে এসেছে। বৃত্ত আমার দুচোখ তার হাত দিয়ে চেপে ধরলেন। বললেন, সোজা সামনের দিকে হাঁটতে থাকুন। ঠিক 2 মিনিটের মাথায় আমি হাত সরিয়ে নেব। চিন্তা করবেন না। বৃত্ত যখন চোখের ওপর থেকে হাত সরিয়ে নিল, আমি নিস্তব্ধ হয়ে বিমুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইলাম শুধু। বাকরুদ্ধ হয়ে মুহূর্তে এপাশ ওপাশ ফিরছি। একসঙ্গে এত প্রজাপতি আমি পূর্বে কখনো দেখিনি। দেখতে পাবো সেটাও কল্পনাও করতে পারিনি। পাহাড়ের পাদদেশ হাজার হাজার বুনো ফুলে ছেয়ে আছে। তার ওপর ভাসছে রং বেরঙের প্রজাপতি। একটা কিংবা দুটো নয়, নানা আকারের নানা রঙের হাজার হাজার প্রজাপতি। মনে হলো আমার পিঠে দুটো ডানা গজিয়েছে।
আমি হাওয়ায় হাজার প্রজাপতির সঙ্গে ভাসছি। মুগ্ধতার আবেশে আমি ঘাসের ওপর মাটিতে শুয়ে পড়লাম। নীল আকাশের দিকে যখন দুচোখ মেলে তাকালাম, তখন উড়ে বেড়াচ্ছে হাজার হাজার প্রজাপতি। দুচোখ বন্ধ করে কল্পনার রাজ্যে তরতাজা স্মৃতি জমা করছি। আমি দাঁড়িয়ে আছি স্বর্গের ঠিক মাঝখানে। আমি একটা শুভ্র সাদা পরী, ব্যস্ত পৃথিবীর কাছে যার চাওয়ার কিছু নেই। ইট পাথরের ঘেরা ব্যস্ত নগরীর দূষিত পরিবেশে ফিরে যাবার কোনো আকাঙ্ক্ষা যার নেই। 2 বছর আগে যখন আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলাম, তখন যদি সেটা বাস্তবায়িত হতো, তবে আজ এই স্বর্গীয় সুখ আমি অনুভব করতে পারতাম না। সৌন্দর্যের কাছে, নিয়তির কাছে আমার মৃত্যু হয়তো বাধা পেয়েছে। স্রষ্টা হয়তো চেয়েছেন আমি তার সৃষ্টি স্বচক্ষে অবলোকন করি। আমার আফসোস, জন্মাক যে স্বেচ্ছায় মৃত্যুকে বেছে নেবার মতো সিদ্ধান্তের মতো বোকামি একসময় করেছিলাম। চূড়ান্ত কষ্টের পরেই আসে স্বস্তি। এটাই স্রষ্টার বাণী, স্রষ্টার শ্লেষ। এই ক্ষুদ্র জীবনের আর কি চাওয়ার আছে? বৃত্তের প্রতি কৃতজ্ঞতায় আমার মাথা নুয়ে এলো। এই মানুষটা না থাকলে হয়তো আজকের স্বর্গীয় অনুভূতির অভিজ্ঞতাটুকু লাভ করতে পারতাম না। আমার কি বৃত্ত নামের এই অদ্ভুত মানুষটিকে বলা উচিত যে তার প্রতি আমার মনে ভালোবাসার সৃষ্টি হয়েছে? একটা দুর্দান্ত রোমাঞ্চকর যাত্রা শেষে আমরা দুজনেই শহরতলিতে ফিরে এলাম। বিদায় বেলায় বৃত্ত আমার হাতে একটা বই আর একটা ডায়েরি দিলেন। বুলবুল সারোয়ারের লেখা ঝিলাম নদীর দেশ। বৃত্ত বললেন, সময় সুযোগ হলে পড়বেন। হয়তোবা ডায়েরিতে এমন কিছু লিখেছি যা লেখা আমার উচিত ছিল না। তবুও কিছু নিষিদ্ধ কাজ আমরা মাঝে মাঝে করে ফেলি। আবার দেখা হবে কিনা জানি না। বৃত্তের মতো ঘুরপাক খেতে খেতে যদি পুনরায় বৃত্তের সাথে কোনো একদিন দেখা হয়, তবে একসাথে সমুদ্র দেখতে যাব। আমি বললাম, বৃত্ত, আমি কি একবার আপনাকে জড়িয়ে ধরতে পারি? বৃত্ত বললেন, আমায় ক্ষমা করবেন মৃত্তিকা। আমি চাই না আমার প্রতি আপনার মায়া জন্মাক, এমন গভীর মায়া যেটা অপেক্ষা করার মতো নয়। আমাকে যত দ্রুত ভুলে যাবেন ততই আপনার মঙ্গল। প্রকৃতি মঙ্গল চায়, আপনার সেই মঙ্গলের ফলাফল মেনে নেওয়া উচিত। আজ তবে বিদায়। আমি বললাম, সব কিছুর জন্য ধন্যবাদ বৃত্ত, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি আমাকে আমার জীবনের শ্রেষ্ঠতম মুহূর্তগুলো উপহার দিয়েছেন। আমি আপনার প্রতি কৃতজ্ঞ। বৃত্ত এবং মৃত্তিকার পথটুকু আলাদা হয়ে গেল। আমি ঠিক জানতাম না এই অদ্ভুত মানুষটির সাথে আমার পুনরায় কোনো দিন দেখা হবে কি না। আমি প্রবলভাবে চাইলেও নিয়তি বোধহয় সেটা চায় না। ক্লান্ত পরিশ্রান্ত শরীরটা নিয়ে বাসায় ফিরে এলাম। 2 দিন প্রায় মৃত মানুষের মতোই ঘুমালাম। শরীরটা যখন সহজ স্বাভাবিক হয়ে এলো, তখন ডায়েরিটা পড়তে শুরু করলাম। 3 জুন 2012। ডায়েরিটা উৎসর্গ করা হলো পৃথিবীর শুদ্ধতম নারীকে, যার সাথে আরও কিছু স্মৃতি থাকলে বোধহয় ভালো হতো। আমি দেখলাম সে নিজের শরীর নিয়ে ভীত সন্ত্রস্ত। চোখের সম্মুখে ত্রিমুখী বিপদ। ঝিরিপথ উত্তাল হয়েছে, হু হু করে বাড়ছে পানি। মেয়েটার পা ভর্তি যোগ। কেমন করে জানি যোগগুলোর দিকে তাকাচ্ছে। সব কিছু ছাপিয়ে আমার শুধু চোখ পড়ল মেয়েটার চোখের কাজলে। বৃষ্টির ফোঁটার সাথে ধুয়ে লেপ্টে গেছে চেহারায়। আমার মনে হলো বহুদিন আমি অমন সুন্দর দৃশ্য দেখতে পাইনি। একজন বিপদগ্রস্ত নারীর চোখের কাজল বৃষ্টির পানিতে ধুয়ে যাচ্ছে, এটা বোধ করি পূর্ণিমা চাঁদের দিকে তাকিয়ে থাকার মতো তৃপ্তি কোনো দৃশ্য। এই গহীন জঙ্গলে অমন দৃশ্য দেখতে পাবো, সেটা প্রকৃতির অশেষ দয়া। আমি তাকে চমকে দিয়ে তার যোগগুলো সারিয়ে নিলাম। অনেকবার যোগ চিকিৎসা নিয়েছি, তাতে নাকি রক্ত পরিশুদ্ধ হয়। যোগ নিয়ে অস্বস্তি থাকলেও কোনো ভীতি আমার ছিল না। সবগুলো যোগ দ্রুত সারিয়ে নিলাম। তুচ্ছ কাজটুকু করে আমি মেয়েটার ভরসার জায়গায় অল্প হলেও স্থান করে নিলাম। 27 সেপ্টেম্বর 2012। যে নারীকে আমি শুধুমাত্র একদিন খুব কাছ থেকে দেখেছিলাম, আজ তার একটা ছবি আঁকার চেষ্টা করলাম। নিখুঁত হয়েছে কিনা জানি না। এমন একটা ছবি যেখানে একজন নারী ঠায় দাঁড়িয়ে আছে এবং তার চোখে কাজল লেপ্টে গেছে। ছবিটা আঁকার সময় আমি বারবার চোখ বন্ধ করে কল্পনা করছিলাম মৃত্তিকার চেহারা। ছবি আঁকতে গিয়ে বরাঙ্গবর ভাবছিলাম, আমাদের কি পুনরায় কখনো দেখা হবে? পরের পৃষ্ঠা উল্টাতে গিয়ে আমি দেখলাম একটা আর্ট পেপার ওই পৃষ্ঠার সাথে ভাঁজ করা আছে।
পেপারটা খুলে আমি বহুক্ষণ চুপ করে তাকিয়ে রইলাম। একজন মানুষের অন্তর্দৃষ্টিকে অনুভব করার চেষ্টা করলাম। কি নিখুঁত একটা ছবি! আমার নিজের ছবি নিজেই খুঁটিনাটি দেখছি। সেই দিন আমার কানে সবুজ একজোড়া দুল পরেছিলাম। এর মধ্যে একটা দুল হারিয়ে গিয়েছিল, যার জন্য ছবিতে একটা কানে দুল আঁকা হয়নি। নীল আকাশি রঙের একটা টপস পরেছিলাম। পায়ে ছিল একজোড়া ফিতের জুতো। হাতের ঘড়িটা কোথা জানি পাথরের সাথে বাড়ি খেয়ে ভেঙে গিয়েছিল, তাই হাতে ভাঙা ঘড়ির ছবি আঁকা হয়েছে। সবই এত অসাধারণ এবং নিখুঁতভাবে উপস্থাপন করা হয়েছে যে আমি স্বীকার করে নিলাম, বৃত্ত একজন দুর্দান্ত চিত্রশিল্পী, যার কল্পনা শক্তি বেশ প্রকট এবং মোহময়। ২১শে ডিসেম্বর ২০১২। আমি সিদ্ধান্ত নিলাম মৃত্তিকার সঙ্গে দেখা করে তাকে চমকে দেব। তার একটা আইডি কার্ড আমার কাছে আছে। আইডি কার্ড দেওয়ার ছলে একবার দেখা করা যায়। তাতে হয়তো একজন নারীর মায়াময় মোহে আচ্ছন্ন থাকা আমার উত্তাল হৃদয় কিছুটা শান্ত হবে। আমি কখনো কোনো নারীর প্রতি এতটা দুর্বলতা অনুভব করিনি। আমি মৃত্তিকার প্রতি দুর্বলতা অনুভব করেছি, তার কারণ হিসেবে বলা যেতে পারে আমার প্রতি তার বিশ্বাস এবং তার সৌন্দর্য। শ্যামল গড়নের একজন নারী, যে কিনা ঠিক অস্তমিত সূর্যের মতনই অপার সুন্দর এবং নিপুণা, তাকে একটা শান্ত বিকেলের সাথে তুলনা দেওয়া যায়। শিল্পীর তুলিতে যার প্রশংসা কখনো শেষ হবে না। মৃত্তিকার দু চোখের ভ্রুতে কোনো ছেদ নেই। কত নির্ঘুম রাত গড়িয়েছে যেখানে বৃত্ত চাঁদের দিকে তাকিয়ে মৃত্তিকা নামের একজন নারীকে কল্পনা করেছিল। ২৫শে জানুয়ারি ২০১৩। অবশেষে মৃত্তিকার সাথে দেখা হয়েছে। ব্যাকুল হয়ে যে নারী জীবনকে উপভোগ করতে চায়। আমি ব্যাপারটাকে নিজের দায়িত্ব হিসেবে নিলাম। নিজের জীবনের শ্রেষ্ঠতম অভিজ্ঞতার মুখোমুখি আমি দ্বিতীয়বার হতে চাই এবং আমার সঙ্গে থাকবে এমন একজন মানুষ যে আমাকে অন্ধের মতো বিশ্বাস করেছে। আমি তার বিশ্বাসের মর্যাদা রাখতে সদা প্রস্তুত। আমি একটা কঠিন সিদ্ধান্ত নিলাম। এই রোমাঞ্চকর যাত্রাটাই হবে মৃত্তিকার সাথে আমার শেষ দেখা। বৃত্ত এমন একজন মানুষ, কারো ভরসার পাত্র হয়ে বেঁচে থাকবার যোগ্যতা যার ভেতর অনুপস্থিত। মৃত্তিকা নামের দুর্দান্ত মেয়েটিকে আমি মোহাচ্ছন্ন রেখে কষ্ট দিতে চাই না। যদি বেঁচে ফিরতে পারি, তবে এ যাত্রাটাই আমার সাথে তার শেষ যাত্রা। আমি মৃত্তিকা নামী মেয়েটির বিশ্বাসের প্রতিদান দিতে চাই। ডায়েরির পৃষ্ঠার পর পৃষ্ঠা পড়তে পড়তে আমার হৃদয় স্পন্দন বেড়ে চলছে। দু চোখে জমা হচ্ছে বিন্দু বিন্দু অশ্রু। বৃত্ত আমার সাথে থাকাকালীন এত সব বিষয় আমি কখনো উপলব্ধি করতে পারিনি, কিংবা করতে দেয়নি। তিনি ছিলেন সহজ এবং স্বাভাবিক। সব কিছু খুব গুছিয়ে করতেন এবং খুব সহজেই যে কোনো পরিবেশে মানিয়ে নিতে পারতেন। এটা একটা মহৎ গুণ, যে গুণ আমার মধ্যে অনুপস্থিত, পৃথিবীর অন্য কোনো মানুষের ভেতরও অনুপস্থিত। তাছাড়া স্রষ্টার প্রতি বৃত্তের ছিল অগাধ বিশ্বাস। পরবর্তী অনেকগুলো পৃষ্ঠা উল্টানোর পরও কোনো লেখা পেলাম না। শেষের দিকের একটা পাতায় অবশেষে কিছু লেখা পেলাম। লেখাগুলো কেমন জানি পূর্বের তুলনায় ছন্নছাড়া মনে হচ্ছে। একটু পার্থক্য বোধহয় উপলব্ধি করতে পারছি। ১৭ই মার্চ ২০১৩। পূর্ণ পূর্ণিমার রাত। মৃত্তিকা বসে বসে গান করছে। লোকালয় থেকে বহুদূরে আমরা দুজন অপরিচিত মানুষ, নাম পরিচয়হীন সম্পর্ক। মেয়েটা খুব অল্পতেই মুগ্ধ হয়ে যায়। নগরের দালানের বন্দিনী এই মেয়েটা হয়তো জানেই না দূর থেকে বহুদূরে প্রকৃতি নিজেকে অন্যান্য সৌন্দর্যে সাজিয়েছে। মৃত্তিকার সাথে গলা মিলিয়ে আমিও গাইলাম। ঠিক সেই মুহূর্তে যখন আমি মৃত্তিকার পাশে বসে গান করছি, আমার খুব ইচ্ছে হলো তার হাতটা ধরি। স্রষ্টা আমাকে সে সাহস দেয়নি। তাছাড়া যদি মৃত্তিকা মনে করে এত দূর এসেছি বলে নিস্তব্ধতায় আমি তার দুর্বলতার সুযোগ নিচ্ছি, তবে সেই দুঃখ আমি মেনে নিতে পারবো না। চাঁদের আলোয় যখন ডায়েরি লিখছি, তখন মৃত্তিকা একটু শান্ত বুলবুলির মতো ঘুমিয়েছে, ঠিক যেন দুখুর কবিতার মতো ঘুমিয়ে গেছে শান্ত হয়ে আমার গানের বুলবুলি। করুণ চোখে চেয়ে আছে সাজের ছড়া ফুলগুলি। মৃত্তিকার তাঁবুর চারপাশে উড়ে বেড়াচ্ছে অসংখ্য জোনাকি। আর আমি এত সুন্দর চাঁদের হাসিমাখা রাত ঘুমিয়ে কাটাতে চাই না। যতই আকাশের দিকে তাকিয়ে রই, ততই হৃদয়ের আয়তন প্রসারিত হয়। আমার হৃদয় উত্তাল হয়েছে। নিজের গহীনে অনুভব করছি এক আকাশ পরিমাণ নিস্তব্ধতা।
অবশেষে চোখ বন্ধ করে একটা গভীর শ্বাস নিলাম এবং আমি বুঝতে পারলাম মৃত্তিকা নামের এই আত্মবিশ্বাসী নারীকে আমি ভালোবাসতে পেরেছি। যে ভালোবাসা কখনো সম্মুখে প্রকাশ করার সাহস আমার ভেতর হবে না। একটা দীর্ঘশ্বাস ফেলে আমি ডায়েরিটা বন্ধ করলাম। আমার ভেতর এত আফসোস জন্মালো, আমি সারা ঘরে পায়চারি করতে লাগলাম। আমার এত বেশি কান্না পাচ্ছে যে গগন বিদারী চিৎকার দিতে ইচ্ছে হচ্ছে। কেন ওই সুন্দর মুহূর্তটাতে বলতে পারলাম না, বৃত্ত শুনুন, মৃত্তিকা নামের এই মেয়েটা আপনাকে ভালোবাসে। একবারে নিখাদ নিঃস্বার্থ ভালোবাসা। আপনি আমায় গ্রহণ করে নিন বৃত্ত। 17ই মার্চ 2013, পূর্ণ পূর্ণিমার রাত। মৃত্তিকা বসে বসে গান করছে। লোকালয় থেকে বহুদূরে আমরা দুজন অপরিচিত মানুষ, নাম পরিচয়হীন সম্পর্ক। মেয়েটা খুব অল্পতেই মুগ্ধ হয়ে যায়। নগরের দালানের বন্দিনী এই মেয়েটা হয়তো জানে না দূর থেকে বহুদূরে প্রকৃতি নিজেকে অন্যান্য সৌন্দর্যে সাজিয়েছে। মৃত্তিকার সাথে গলা মিলিয়ে আমিও গাইলাম। ঠিক সেই মুহূর্তে যখন আমি মৃত্তিকার পাশে বসে গান করছি, আমার খুব ইচ্ছে হচ্ছে তার হাতটা ধরি। স্রষ্টা আমাকে সে সাহস দেয়নি। তাছাড়া যদি মৃত্তিকা মনে করে এতদূর এসেছি বলে নিস্তব্ধতায় আমি তার দুর্বলতার সুযোগ নিচ্ছি, তবে সেই দুঃখ আমি মেনে নিতে পারবো না। চাঁদের আলোয় যখন ডায়েরি লিখছি তখন মৃত্তিকা একটা শান্ত বুলবুলির মতো ঘুমিয়েছে, ঠিক যেন দুখুর কবিতার মতো। ঘুমিয়ে গেছে শান্ত হয়ে আমার গানের বুলবুলি। করুণ চোখে চেয়ে আছে সাজের ছড়া ফুলগুলি। মৃত্তিকার তাঁবুর চারপাশে উড়ে বেড়াচ্ছে অসংখ্য জোনাকি। আর আমি এত সুন্দর চাঁদের হাসি মাখা রাত ঘুমিয়ে কাটাতে চাই না। যতই আকাশের দিকে তাকিয়ে রই ততই হৃদয়ের আয়তন প্রসারিত হয়। আমার হৃদয় উত্তাল হয়েছে। নিজের গহীনে অনুভব করছি এক আকাশ পরিমাণ নিস্তব্ধতা। অবশেষে চোখ বন্ধ করে একটা গভীর শ্বাস নিলাম এবং আমি বুঝতে পারলাম মৃত্তিকা নামের এই আত্মবিশ্বাসী নারীকে আমি ভালোবেসেছি। যে ভালোবাসা কখনো সম্মুখে প্রকাশ করার সাহস আমার ভেতর জন্মাবে না। একটা দীর্ঘশ্বাস ফেলে আমি ডায়েরিটা বন্ধ করলাম। আমার ভেতর এত আফসোস জন্মালো, আমি সারা ঘরে পায়চারি করতে লাগলাম। আমার এত বেশি কান্না পাচ্ছে যে গগন বিদারী চিৎকার দিতে ইচ্ছে হচ্ছে। কেন ওই সুন্দর মুহূর্তটাতে বলতে পারলাম না, বৃত্ত শুনুন, মৃত্তিকা নামের এই মেয়েটা আপনাকে ভালোবাসে। একবার নিখাদ নিঃস্বার্থ ভালোবাসা। আপনি আমায় গ্রহণ করে নিন বৃত্ত। আমি শুধুই কল্পনার রাজ্যে বিচরণ করছি, যে খাতে বৃত্তের হাতে হাত রেখে হাঁটছি বহুদূর পর্যন্ত, যেখানে সীমান্ত নেই, দিকরেখা নেই। স্রষ্টার কাছে আবেদন জানাচ্ছি, শেষ একটিবার যেন বৃত্তের সাথে দেখা হয়। হৃদয় গহীনের অনুভূতিগুলো তাকে খুলে বলবো। একসাথে গেয়ে যাব বেঁচে থাকার গান। কিছুদিন পর আমার ঠিকানায় একটা চিঠি এলো। চিঠির খামে প্রেরকের কোনো ঠিকানা নেই। আমি চিঠিটা বের করলাম। সাথে বেরিয়ে এলো কয়েকটা কৃষ্ণচূড়ার পাপড়ি। 21শে মে 2013, 13 নং ওয়ার্ল্ড, CMCH, চট্টগ্রাম। মৃত্তিকা নিজেকে কখনো এতটা অসহায় ভাবেনি। আমি ভাবতাম এই বঙ্গদেশের সব নদী, সব পাহাড় আমি দুচোখ ভরে দেখব। তারপর আমি পৃথিবীর পানি হারিয়ে যাব। মনের শক্তিমত্তা হয়তো শরীরের দুর্বলতাকে এড়িয়ে যেতে পারবে না। আমি যখন এই চিঠি লিখছি, আমি ঠিক লিখছি না, একজন শুভাকাঙ্ক্ষী লিখে দিচ্ছেন, তখন আমার রক্তে অনুচক্রিকার সংখ্যা দ্রুত কমে আসছে। পাহাড় পর্বত চষে বেড়ানো একজন মানুষ অবশেষে ডেঙ্গুর মতো রোগের কাছে হার মেনে গেল। কেন জানি মনে হচ্ছে সময়গুলো খুব দ্রুত ফুরিয়ে আসছে। এই সুন্দর ধরনী থেকে বিদায় নিতে হবে। মাটির মানুষ হয়ে মাটির কাছে ফিরে যেতে হবে। খুব একটা আফসোস করছি তা নয়। আমার একমাত্র আফসোস, যেই দিন প্রবল আবেগে আপনি আমাকে একটিবার জড়িয়ে ধরতে চাইলেন, আমি আপনাকে অনুমতি দেইনি। পৃথিবীতে আসলে সময় মতো সব কিছু হয় না। মাঝে মাঝে আমরা ভুল সিদ্ধান্তের কাছে হেরে যাই। মাঝে মাঝে জীবনের কাছে পরাজয় বরণ করতে হয়। আমার খুব ইচ্ছে ছিল ভরা বর্ষায় কোনো ভাসমান নৌকায় আপনার হাতে হাত রেখে বৃষ্টি দেখব। মুষলধারায় বৃষ্টি হবে। আপনার চোখের কাজল বৃষ্টির জলে ধুয়ে চেহারায় লেপ্টে যাবে। আমি মুগ্ধ নয়নে তাকিয়ে রব। কেন জানি প্রকৃতি বড় নিষ্ঠুর।
আমাদের খুব কাঙ্ক্ষিত ঘটনাকে প্রকৃতি খুব সহজেই পাশ কাটিয়ে যায়। প্রকৃতপক্ষে সেই সব কিছুই ঘটবে না। আমি জানি আমাদের আর কখনো দেখা হবে না। চিন্তা শক্তিও ফুরিয়ে আসছে বোধহয়। এই চিঠি আপনার কাছে পৌঁছাবে কি না তাও জানি না। এই চিঠি যিনি লিখছেন তার চোখ থেকে ফোঁটায় ফোঁটায় অশ্রুবিন্দু চিঠির ওপর আছড়ে পড়ছে। খুব নড়বড়ে কাগজ কিনা। চোখের জলে ধাক্কা খেয়ে আপনার দুয়ারে অবধি পৌঁছানো পর্যন্ত টিকে থাকতে পারবো কিনা কে জানে। যদি এই চিঠি আপনার দুয়ারে পৌঁছায় তবে আমায় ক্ষমা করবেন। ক্ষমা করবেন এই জন্য আমাদের একসাথে হাওরের বৃষ্টি দেখা হলো না। ক্ষমা করবেন এই জন্য যে আমাদের একসঙ্গে সমুদ্র দেখা হলো না। তার পরিবর্তে আমি মাটির মানুষ, মাটির কাছেই ফিরে যাব। ক্ষমা করবেন এই জন্য আপনাকে গভীরভাবে ভালোবেসেও সেটা আমি প্রকাশ করতে পারিনি। ইতিবৃত্ত। চিঠি লেখাও হয়েছে ২১শে মে। আজ ২৯শে মে। আমি নিজেকে কোনোভাবে সংবরণ করতে পারলাম না। দ্রুত একটা সিএনজি নিয়ে হাসপাতালের দিকে রওনা দিলাম। চালককে বারবার তাগাদা দিচ্ছি দ্রুত চালানোর জন্য। আমার প্রবল বিশ্বাস আমি শেষ একবার বৃত্তকে দেখতে পাবো। দেখতে পেলে শক্ত করে জড়িয়ে ধরবো। এর বাইরে দ্বিতীয় কোনো চিন্তা আমি করতে পারছি না। ততটুকু মানসিক শক্তি আমার ভেতর এই মুহূর্তে নেই। মেডিসিন ওয়ার্ল্ডের অন্য অনেক রুগীদের ভেতর আমি বৃত্তকে খুঁজতে লাগলাম। ডাক্তার বা নার্স সবাইকে বারবার জিজ্ঞেস করতে লাগলাম। আমি বললাম, রোগীর নাম বৃত্ত। নাকের আগায় একটা কালো তিল আছে। তিনি কত নম্বর বেডে আছেন? নাকি সুস্থ হয়ে বাসায় ফিরে গিয়েছেন? অবশেষে আমার সমবয়সী একজন নার্স বৃত্তকে চিনতে পারলেন। বললেন, আপনি দয়া করে শান্ত হয়ে বসুন। অস্থির হবেন না। স্রষ্টা আমাদের নিয়তিতে যেটুকু লিখেছেন তার বাইরে বিন্দুমাত্র বাড়তি কিছু ঘটার সম্ভাবনা নেই। বৃত্ত নামের যে মানুষটির কথা আপনি বলছেন, আমি জানি না তার সাথে আপনার ঠিক কী সম্পর্ক মৃত্তিকা। তবে তিনি আপনার পরিচয় আমাকে দিয়েছেন, তাই আমি আপনাকে চিনি। বৃত্তের কাছে আপনি পৃথিবীর শুদ্ধতম নারী। ১ সপ্তাহ আমি বৃত্তের খুব কাছাকাছি ছিলাম। তার যত্ন নিয়েছি। একদিন আমি নিজের দুঃখের কাছে এত প্রবলভাবে পরাজিত হয়েছিলাম, আমি রীতিমতো কাঁদছিলাম। বৃত্ত বিষয়টা খেয়াল করলেন। তিনি বললেন, আপনার মনে কি খুব বেশি দুঃখ? আমি বললাম, আজকে যদি বাসায় ফিরে যাই তবে নিজেকে শেষ করে দেব। এই নিষ্ঠুর পৃথিবীতে বেঁচে থাকার কোনো অর্থ হয় না। বেঁচে থাকার আর কোনো অবকাশ নেই। বৃত্ত মুচকি হাসলেন। বললেন, চারপাশে চেয়ে দেখুন নবীনতা। এখানে মানুষ বাঁচার আকুতি নিয়ে এসেছে। কেউ চায় না জীবনটা এত দ্রুত ফুরিয়ে যাক। ছোট্ট জীবনে দুঃখ বরাবর আসবেই। দুঃখদের খুব বেশি সুযোগ দিতে নেই। আমার মনে হচ্ছে আমার সময় দ্রুত ফুরিয়ে এসেছে। এক বিশাল আফসোস নিয়ে মারা যাচ্ছি। আমি যাকে প্রচণ্ড ভালোবাসি তার কাছে গিয়ে একবার বলতে পারলাম না আমি তাকে ভালোবাসি। জীবন কতই না ছোট। ইচ্ছেগুলোর বিশালতার কাছে ছোট্ট জীবনকে হেরে যেতে হয়। বেঁচে থাকুন নবীনতা। দুঃখ সয়ে বেঁচে থাকতে পারাও একটা সফলতা। মানবদের হেরে যেতে নেই। আপনার জন্য একজন মৃত পথযাত্রী মানুষের পক্ষ থেকে শুভকামনা। আমি বৃত্তের পাশ থেকে সরে গেলাম। আমি চাই না বৃত্ত আমার কান্না দেখুক। আমি চাই না এমন একজন মানুষ পৃথিবীর কোল থেকে হারিয়ে যাক। তবুও প্রকৃতির কাছে হেরে যেতে হয় বারবার। প্রকৃতির ইচ্ছের বিরুদ্ধে কখনোই কিছু ঘটে না মৃত্তিকা। যেখানে আপনার আমার ইচ্ছেরা তুচ্ছ বিষয়। আমি কি আপনাকে একটু জড়িয়ে ধরতে পারি মৃত্তিকা? এই বলে নবীনতা আমায় শক্ত করে জড়িয়ে ধরল এবং নিচু স্বরে বলল, বৃত্ত এই ধরনী থেকে চিরবিদায় নিয়েছে এবং বৃত্তের জন্যই আপনাকে বেঁচে থাকতে হবে। বৃত্তের পক্ষ থেকেই তার একজন শুভাকাঙ্ক্ষী আপনাকে জড়িয়ে রেখেছে। কল্পনা করুন বৃত্ত স্বর্গের সিঁড়িতে বসে আছেন এবং আপনার দিকে তাকিয়ে হাসছেন। আমি ফিরে এলাম। বুকে একরাশ দুঃখ কিংবা জমাটবদ্ধ অভিমান নিয়ে ফিরে এসেছি বোধহয়। একটা মুমূর্ষু মানুষের মতো আমি পড়ে রইলাম। বাবা মা আমার শিয়রে বসে কাঁদছেন, কিন্তু আমি কিছুতে তাদের কাছে প্রকাশ করতে পারিনি কতটা গভীর দুঃখ আমার হৃদয়কে আচ্ছন্ন করে রেখেছে। ভালোবাসা এত তুচ্ছ কেন? কেন ভালোবাসা অবলায় হারিয়ে যায়? আনোয়ার, ভালোবাসা সুন্দর যদি আপনি
প্রিয় মানুষটার জন্য ততটুকু ভালোবাসা বুকে ধারণ করতে পারেন, যতটুকু ভালোবাসা থাকলে তার হাতে হাত রেখে একসাথে পাশাপাশি হাঁটা যায়। বৃত্তের নামের একটি ছেলে, যার সাথে আমার মোটে ৩ বার দেখা হয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে আমি তাকে সৃষ্টির লগ্ন থেকেই চিনি। তার স্মৃতিগুলো সযত্নে বুকে জমা করে রেখেছি। আপনি কি চান আনোয়ার, সেসব স্মৃতি মুছে যাক? আমি আপনার ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। এই ক্ষুদ্র জীবনের কাছে আমার আর হারানোর কিংবা পাওয়ার কিছুই নেই। আনোয়ার কিছু বলল না, নিঃশব্দে উঠে চলে গেল। আমি শুধু বুঝতে পারলাম আনোয়ার কান্না লুকাতে চায়। ওই তো চোখ মুছতে মুছতে গন্তব্যের দিকে আগাচ্ছে। আনোয়ার কেন কাঁদছে আমি জানি না, জানতে চাই না। আমার কান্নারা ফুরিয়ে গেছে বহুকাল আগে। আমি শুধু আকাশপানে তাকিয়ে একটা মানুষকেই খুঁজি, যে মানুষটাকে খুঁজে পেলে হয়তো একসাথে সমুদ্র দেখতে যেতাম। মানুষটা ছাড়া আর কোনোদিন আমার সমুদ্র দেখা হবে না। সমাপ্ত।